আমার মোটামুটি ওই ধরুন, যত কম খাবে তত কম ফ্রি। পাই। আমি সবাইকে বলি পেট ভরে খান। ওরা আমার কাছে ফর্মুলা অনেকে জিজ্ঞেস করে দেখি এখন কমবে তো, আমি আর আমি আমাদের দুজনের ছবি কবে? এই দুজনে কি আছে, এটা কি করে ব্যাগে যাবে? এলে শুধু পেটটা আমার মোটামুটি। দর্শক, আজকে সকাল থেকে এইসব ছবি ভিডিও দেখতে পাচ্ছি মিডিয়াতে এসছে যে আজকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তার বাড়িতে গিয়েছিলেন ডক্টর সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি নেতা। সঙ্গে আরও অনেকে ছিলেন, তাদের মধ্যে অভিনেতা এবং বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ, তিনিও ছিলেন। সেসব ছবিও দর্শক দেখছিলাম। কিন্তু অনেক কৌতূহল তৈরি হয়েছে। যদিও যেটা বলা হচ্ছিল যে যেহেতু পদ্মশ্রী পাচ্ছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তো সেই জন্যে ওনাকে একটা সংবর্ধনা জ্ঞাপন টাইপের একটা ব্যাপার, সেই উদ্দেশ্যে যাওয়া। ওখানে ওনারা সেই জন্য গিয়েছিলেন। এর আগেও দেখেছি বিজেপি নেতারা অন্যদের কাছে মানে গেছেন, যেমন রশিদ খান যখন তার নামটা সামনে এসেছিল তখনও দেখেছিলাম এই রুদ্রনীল ঘোষ সহ তারা কিন্তু গিয়েছিলেন। তো মানে এটা তো একটা মানে ব্যাপার যে যেহেতু একটা এরকম পুরস্কার পাচ্ছেন সেই জন্য যাওয়া, বাংলার একজন কেউ পাচ্ছেন এবং এত বড় মাপের একজন অভিনেতা, সেই জন্য যাওয়া। কিন্তু শুধুই কি সেটা? যেহেতু বিজেপি নেতা, মন্ত্রী, হেভিওয়েট সব লোকজন গেছেন, শুধুই কি সেটা, নাকি অন্য কোনো ভাবনাও রয়েছে বিজেপি নেতৃত্বের মধ্যে? যে পুরস্কার পাচ্ছেন এটা ওনার কাজের জন্য উনি পাচ্ছেন, কিন্তু বাকি ওনাকে কি কোনোভাবে আবার দলে নিয়ে অন্য কাজে লাগানোর কি কোনো চিন্তাভাবনা বিজেপি নেতৃত্বের আছে, নাকি নিছকই শুধুমাত্র সংবর্ধনা জ্ঞাপনে যাওয়া? যেহেতু কৌতূহল উঠছে, ফলে কৌতূহল দূর করা হচ্ছে আরামবাগ টিভির কাজ। তো দর্শক, আমি সেই জন্যে যারা আজকে ওখানে ছিলেন ডক্টর মজুমদার সহ, তাদের মধ্যে রুদ্রনীল ঘোষ যার কথা বলছিলাম তিনি তো ছিলেন, তো তাকে আমি এই মুহূর্তে ডিরেক্টলি যোগাযোগ করছি, দেখি কোনো উত্তর তার কাছে পাওয়া যায় কি না। হ্যাঁ, পেয়েছি। রুদ্রনীল ঘোষ অনলাইনে হয়েছেন অনেকটা রাতে। বলছি যে যা হয়েছে, যা বলা হয়েছে মিডিয়াতে, যা খবর, সে তো আমরা সব দেখলাম, বুঝলাম যে পদ্মশ্রী পাচ্ছেন, একটা খুব বড় ব্যাপার, তো সেই জন্য যাওয়া। কিন্তু মানুষের তো অনেক কৌতূহল তৈরি হয়েছে যে শুধু কি ওটার জন্যই যাওয়া, নাকি কোথাও একটা আপনাদের ভাবনা রয়েছে যদি ওনাকে দলে আনা যায়? কারণ এখনও ওনার কোনো পলিটিক্যাল কানেকশন, ডিরেক্টলি যোগ কোনো দলে এখনও দেখিনি। মানে এরকম কোনো ভাবনা কি আপনাদের মধ্যে রয়েছে? সেটা মাথায় রেখে কি আপনারা গিয়েছিলেন? প্রশ্ন কিন্তু মানুষের। প্রথমেই অনেক রাত হয়ে গেল, সবাইকে নমস্কার। শফিকুল ভাই, তোমাকেও নমস্কার। আহ, আজকে একদম সুকান্ত বাবু বিবৃতিও দিয়েছেন, তিনি জানিয়েছেন, বলেছেন আমরা প্রতিবারই যারাই গুণী মানুষ, যারা চেনা জানা হন, আর বিশেষ করে সংস্কৃতি জগতের লোকজন হলে, যেহেতু আমি পার্টির এক সাংস্কৃতিক বিভাগের প্রমুখ, তো তাই আমি যাই। এবং আমার সঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সম্পর্ক, আমার যেহেতু অভিনয় জগতের আমাদের ফাদার ফিগার, আমাদের গার্জেন, তো তাই সেই ক্ষেত্রে যাওয়াটা আপনার সাউন্ডটা আমি, হ্যাঁ। দল হিসেবে, দল হিসেবে যারা আহ, দেখেছেন যে ভারতীয় জনতা পার্টি, তারা পরিচ্ছন্ন মানুষ, অন্তত যদি কেউ কাজ করতে চান আহ, তাদের জন্য আহ, চিন্তিত হয়, তাদের কথা অবশ্যই ভাবেন। এবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কোনোদিন কখনো রাজনীতিতে সরাসরি আসবেন কিনা, এটা একান্তই তাঁর ব্যক্তিগত বিষয়। আহ, লোকের মনে ধারণা তৈরি হওয়া, বিশেষ করে যেহেতু 26-এর নির্বাচন একটা দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে, তো ফলে মানুষের মনে এই প্রশ্ন উঠে আসা স্বাভাবিক। তবে এটুকু বলতে পারি যে ডক্টর সুকান্ত মজুমদার তিনি অত্যন্ত শিল্প অনুরাগী মানুষ, এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অনুরাগীও বটে ভয়ঙ্কর রকমের। এবং যেহেতু পদ্ম পুরস্কার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রয়েছে, এবং তিনি তার সম্মানীয় মন্ত্রী দপ্তরের আহ, যেখানে, তো ফলত তিনি গেছেন, আমরাও গেছি, কুশল বিনিময় হয়েছে। এবং আলোচনা মধ্যে যেগুলো উঠে এসেছে সেটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির আরো ভালো কি করে। দেখুন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সারাক্ষণ কিন্তু এই চিন্তা ভাবনাকেই কিন্তু লালন করেন। হাজার অসুবিধা, আহ ছোটখাটো বিভিন্ন রকম
অশান্তির খবর আমাদের ইন্ডাস্ট্রি থেকে অনেকেই পান, কখন স্ট্রাইক হয়ে যাচ্ছে, অমুক কিছু হয়ে যাচ্ছে। তো তার মাঝখানে কোথাও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজে সেটাকে মেটাবার চেষ্টা করেন, মানে কোনো পক্ষকে অবলম্বন না করে মেটাবার চেষ্টা করেন। তো তাই তিনি সবার কাছে শ্রদ্ধেয়, সবার কাছে ভালো। আর এত বড় একটা সম্মান বাংলা থেকে মোট 11 জন পেয়েছেন, কিন্তু যেহেতু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সম্পর্কে ভালোবাসা, সম্মান একটা খুব বড় জায়গা, বিশেষ করে যারা শিল্প অনুরাগী আমাদের মতো মানুষ, সুকান্ত বাবু তিনি পৌঁছে গেছেন। আলোচনা হয়েছে যে আরো কি করে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি ভালো করা যায়। আলোচনার মধ্যে মতান্তর, আহ ঐক্যমত সব বিষয় না হওয়া, আহ এগুলোকে কাটিয়ে আরো বড় কিভাবে, মানে এই যে ঘেরাটোপ, আহ, তার বাইরে যাতে আরো ভালো করে বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রিকে ভালো করা যায়, তার জন্য সুকান্ত মজুমদার নিজে বলেছে যে আমার যতটুকু যোগাযোগ রয়েছে আহ, আহ, সেই বিষয়ে যে যে ধরনের সাহায্য এবং সাজেশন সেগুলো জায়গায় আসবে, আমি সেগুলোকে নিয়ে সর্বোচ্চ জায়গাতে মুভ করব। তো একটা আনন্দের পরিবেশ, সেখানে চা খাওয়া, কুশল বিনিময় করা, ফুল দেওয়া, ভগবান শ্রী রামচন্দ্রের মূর্তি তাকে উপহার দেওয়া, সবটাই হয়েছে। এবার দেখুন, যদি আমার পার্সোনালি জিজ্ঞেস করেন তো তাহলে আমি এটা তো বলবো যে হ্যাঁ, আহ, ভারতীয় জনতা পার্টি আহ, যদি এই ধরনের মানুষজন যদি তারা কখনো আসতে চান, এটা অত্যন্ত আনন্দের সঙ্গে তারা গ্রহণ করবে। কিন্তু এই ধরনের প্রস্তাব আহ, রাখাও হয়নি, আর এই ধরনের কোনো বিষয় নিয়ে আলোচনাও করা হয়নি। 26শে ভোট বা রাজনীতি, এই বিষয়ে কোনো আলোচনাই কিন্তু হয়নি। আপনারা নর্মালি দেখেছেন যে চট্টোপাধ্যায়কে রাজনৈতিক নিরপেক্ষতার মধ্যেই থাকতে। কিন্তু একটা বিষয় আমরা এটাও লক্ষ্য করছি, এর আগে যখন পদ্ম পুরস্কার ঘোষণা হয়েছে, ওই পুরস্কার যাতে না নেওয়া হয় তার জন্য এখানকার শাসকের তরফ থেকে নানানভাবে বক্তব্য দেওয়া, প্রভাব খাটানো এরকম হয়েছে, এবং এটাও দেখেছি অনেকে প্রত্যাখ্যান করেছেন, নেব না। আবার কেউ কেউ মানে বলার পরেও তিনি মনে করেছেন যে না, যেমন রশিদ খানের ব্যাপারটা আমরা দেখেছি, তিনি যতই শাসকেরও ঘনিষ্ঠ ছিলেন বটে, কিন্তু এই ধরনের কেন্দ্রীয় পুরস্কারকে তিনি সম্মান দিয়ে তিনি কিন্তু প্রত্যাখ্যান করেন, নিতে চেয়েছিলেন। তার জন্য আবার অনেক অনেক কথা বলেও ছিলেন। তো প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে আমরা সত্যি কদিন আগেও দেখছিলাম মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে, তারপরে কি সিনেমা হল করবেন, ছোট ছোট একটা প্রজেক্ট, সেখানে ওনাকে যুক্ত করা। আমি ভাবছিলাম যে এই না আবার এরকম বলা হয় প্রসেনজিৎকে দিয়ে যে না, আমি এই পুরস্কার নেব না, বা যেটা সাধারণত বলে থাকে এতদিন পরে কেন। অথচ মানুষ প্রশ্ন করেন আপনারা তো ছিলেন একটা সময় ক্ষমতায়, আপনারা দেননি কেন? প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তো আজকের না। তো এটা দাগার জন্য বলা হয় যে এতদিন পর খুঁজে পাওয়া গেল, এটা কেন, এর থেকে বড় কেন দেওয়া হলো না। আমি ভাবছিলাম যে এটাও মনে হয় কিছু একটা হবে। আমার এটাও ভাবনা, হয়নি যে না সেটাও বিশ্বাস করা যাবে না, নিশ্চয়ই ওনাকে কোনো না কোনোভাবে বলানো, চাপ দেওয়া, যদি প্রত্যাখ্যান করা যায়। আর আপনি সত্যিই একটা কথা বলছিলেন যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যেভাবে নিরপেক্ষভাবে বিভিন্ন জটিলতাকে সমাধান করার চেষ্টা করেন টলিউডে, আমি নিজের চোখে যে দেখেছি একবার ছবিতে, ওই দুই বিশ্বাসের পাল্লায় পড়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এই মাপের একজন অভিনেতা, তিনি একটা ওই কি একটা বয়কট না কি হয়েছিল, সাধারণ লোক ছেলের মতো দাঁড়িয়ে রয়েছেন। আমরা যাকে ছোট থেকে সিনেমা দেখে এসেছি, আমরা কীরকম মানি লোকটিকে, তাকে এই রকম একটা দুই বিশ্বাস ব্রাদার, তাদের এর জন্যে তাকে একটা সাধারণ কর্মীর মতো বা সাধারণ অভিনেতার মতো আমি দেখছিলাম সেই দাঁড়িয়ে রয়েছেন ঠায়। আমি কোথায় কি লেভেলের মানুষ আর কাদের পাল্লায় পড়ে তাদেরকে আজকে কোথায় নামতে হচ্ছে। তো এইসবগুলো আছে, কিন্তু উনি তবুও সব দিকটা মেনটেন করে হয়তো চলার চেষ্টা করেন। কিন্তু আমি এটুকু তো বলতে পারি যে ওনাকে নিশ্চয় এবারও চাপ তৈরি করা হয়েছিল, যদি না নেন একটু ভালো হবে, বা নিলে দিদির আবার বিরুদ্ধে যদি মানুষ ভাবতে শুরু করে দেন, একটা এইরকম পর্যায়ে ছিল। কিন্তু এখনও পর্যন্ত তাকে কিন্তু আমরা এইরকম কোনো বক্তব্য বলতে শুনিনি যে না নেব না, বরং তিনি উদ্যোগের প্রশংসা করেছেন, তার নামটা সিলেক্ট হয়েছে বলে তিনি খুশি হয়েছেন এবং আপনাদেরকে অ্যালাও করেছেন। আজকে আপনারা যে গেলেন, আমি জানি না এই ভিডিও দেখলে আবার দিদিমণির কাছে উনি আবার রুষ্ট হয়ে যাবেন কিনা, মানে দিদিমণির চোখে আবার ওনার ওই প্রজেক্টগুলো আদৌ করতে দেবেন কিনা।
কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যেহেতু কোনো বিরোধ করেননি, এটা নিয়ে কোনো প্রশ্ন তোলেননি, তো সেই জন্যে কোথাও ছুতমার বিজেপির প্রতি আমার মনে হয় যে সেরকম কিছু নেই, বা সব চাপকে উপেক্ষা করে উনি কিন্তু একটা জায়গাতে নিজেকে ধরে রেখেছেন। আমি সেই জায়গা থেকেই বলছি যে আপনারা কি কোনো অ্যাপ্রোচ করবেন না? সামনে তো ভোট আসছে, আপনাদের তরফ থেকে কোনো অ্যাপ্রোচ হবে না? কারণ এরকম লোককে তো দরকারও, তো ইন্ডাস্ট্রিকে বাঁচাতে হবে, প্লাস এরকম লোককে তো মানুষ চান। তো আহ শফিকুল ভাই, সেটা হচ্ছে যে সেই অ্যাপ্রোচ করার মতো পরিবেশ, পরিস্থিতি সেটা হবে কিনা দলের উচ্চ নেতৃত্ব তারা ঠিক করবেন। তারা ভাবনা চিন্তা করবেন, এবং সেক্ষেত্রে যদি তখন হয়, তখন সম্মানীয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তিনিও নিজে ভাবনা চিন্তা করে তার মতামত দেবেন। রাজনীতি একটা ওপেন প্ল্যাটফর্ম, আর বিশেষ করে আবার বলছি যে ভারতীয় জনতা পার্টি তারা চান যে তাদের সঙ্গে সমাজের যে যে মানুষের ডেভেলপমেন্টের যে সত্যি যে কাজ এই সবার জন্য, সেই রকম কথা হবে, সেই ধরনের মানুষকে তারা সম্মানিত করতে চান, তাদের পরামর্শ চান বা তাদের কাছে চান, যে পরামর্শ বা কাজগুলো সবার জন্য ভালো হবে। দেখুন, এটা আপনি ঠিক কথাই বলেছেন যে পরিষ্কার খুব অদ্ভুত রকম ভাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যে পুরস্কার পেয়েছেন বা এই পদ্ম পুরস্কার যারা পান, সেটা তো কারুর দয়ায় কেউ পান না। এখানে যারা যারাই মনোনীত হন, তো তারা প্রত্যেকেই নিজ নিজ ক্ষেত্রে মানুষের কাছে তাদের অবদানটা রেখেছেন। এরম নয় যে পরিষ্কার কোন রাজনৈতিক দল বা এক্ষেত্রে তৃণমূল তারা বলেছে বলেন, বরং এটা বলতে পারা যায় যে নাম রেকমেন্ডেশন স্টেটও করতে পারে। দুর্ভাগ্যজনকভাবে আমাদের স্টেটে বহু গুণী মানুষ রয়েছেন, তারা শুধু ফিল্ম ইন্ডাস্ট্রি নয়, আরো অন্যান্য জায়গায় তাদের নাম সেইভাবে কখনো পর্যন্ত রেকমেন্ডেশনের জায়গা তো হয়নি। উল্টে কেন্দ্র সরকারের সঙ্গে অকারণ রাজ্যকে পিছন দিকে যাতে ঠেলে ফেলে দেওয়া যায় রাজনৈতিক লড়াইতে, তারা যেমন আয়ুষ্মান ভারত কার্ড আটকে রেখে পশ্চিমবঙ্গের গরিব মানুষের ক্ষতি করছে, বর্ডার না দেওয়ার জন্য, বর্ডার যাতে না হয় তার জন্য জমি না দিয়ে যেমন আমার দেশের নিরাপত্তাকে বিঘ্নিত করেছেন। এরকম প্রচুর ঘটনা রয়েছে যে ক্ষেত্রে তারা পদ্ম পুরস্কার সেটাকে পুরোটাই রাজনৈতিক ভাবে দেখে তারা কিন্তু এই রাজ্যের গুণী মানুষের গুণকে অসম্মানিত করেছেন। এবং বড় যন্ত্রণার ঘটনা, ইভেন আপনি যে কথাটা বললেন যে উস্তাদ রশিদ খানজি, যার বাড়ির সঙ্গে আমার এখনো পর্যন্ত আজও দারুণ ভালো সম্পর্ক, তিনি আমার দাদা, বন্ধু এবং শ্রদ্ধেয় একজন ব্যক্তিত্ব ছিলেন। তার বাড়িতেও যখন পদ্ম পুরস্কারের জন্য সম্মান জানাতে গিয়েছিলাম, জানি না কেন তৃণমূল সেই শিষ্টাচারের মধ্যেও থাকে না, সারাক্ষণ খালি দখলদারি, লোককে আমার কন্ট্রোলে রাখবো। এটার জন্য তো পদ্ম পুরস্কার যারাই পেয়েছেন যে যে সেগমেন্টে, সেটা আগের সময় আমাদের রশিদ খানজি শুধু নন, বাকি যারা পেয়েছিলেন, এবং এই ক্ষেত্রে শুধুমাত্র চ্যাটার্জি নয়, বাকি অন্যান্য যারাও এই ভূষিত হয়েছেন নিজ গুণে, তাদেরকে মিনিমাম সম্মান জানাবার তারা বোধ করছে না। হয়তো আজকের এই যে ঘটনাটা, যে সম্মানীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার এবং আমরা নর্মালি যাওয়ার পরে যেটা দল মত নির্বিশেষে একজন গুণীকে গুণী বলতে অসুবিধা কোথায়? তৃণমূল সারাক্ষণ হিসেব করে আমি কাকে ভাঙাতে পারবো, আমি কাকে পাশে বসিয়ে, আমি যে যে অপরাধগুলো করে সমাজে মানুষের চোখে ঘৃণার পাত্র হয়ে গেছি, কাদের পাশে বসিয়ে আমি একটু গায়ে সাবান মেখে পরিচ্ছন্ন হতে পারবো, তাদের পাশে দাঁড়িয়ে ছবি তুলি। তা আজকের দিনে এই বিষয়টা তো সেরকম নয়। এবং দুর্ভাগ্যজনক যে তৃণমূল দল বা এই রাজ্য সরকার তার মন এত ছোট, তারা প্রমাণ করলেন রাজনৈতিক সংকীর্ণতা যে তাদের কাছে কতটা বড়। আমার সঙ্গে না মিললে তার কাজ কেড়ে নাও, আমার ধান্দার সঙ্গে না পোষালে তার ক্ষতি করো। এই যে আপনি যে কথাটা তুলে আনলেন যে না করা হয়নি, তো এটা জানি না হয়েছে কিনা, তবে এ ঘটনা উড়িয়েও দেওয়া যায় না, কারণ ওরা এটাই করে। তো সেই ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটলে থাকলেও থাকতে পারে, জানি না। বাট শুধু এটাই বলবো যে এই ধরনের মানসিকতা যাদের রয়েছে, যারা ভুয়ো ভোট বাঁচাবার জন্য মামলা লড়তে দিল্লি পৌঁছে যায়, তারা না মানুষকে সম্মানিত করতে,
বা মানুষের যে অধিকারটুকু তার প্রাপ্তি তার নিজে, সেইটাকে স্বাগত জানাতে কোনোদিন কোথাও দৌড়দৌড়ি করেনি। শুধুমাত্র নিজেরা কি প্রাপ্তি যোগ ঘটাবো, আর না হলে সবাই খারাপ, কেউ বাধা দিলে, এই পদ্ধতিতেই তারা নিজেদের ক্রমাগত সমাজের কাছে ছোট করেই যাচ্ছেন। তো যাই হোক, আজকের দিনে যে আলোচনাটা সব জায়গায় সত্যি উঠে আসছে, তার কারণ পশ্চিমবঙ্গের যে বাতাবরণ, সেখানে যেমন কোনো ইন্ডাস্ট্রি ভালো নেই, শিল্প বাণিজ্য জগৎ তো উঠে চলে গেছে। আমাদের টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে সবাই জানে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই অরূপ বিশ্বাসেরা তারা যে পরিমাণে ইন্ডাস্ট্রির ক্ষতি করেছে, এবং আপনি যেটা বললেন আজ থেকে 1 বছর আগে এত বড় যে স্ট্রাইক হয়ে গেল, সেখানে প্রসেনজিৎ চ্যাটার্জিকে ঠায় দাঁড়িয়ে থাকতে হয়েছে। কারণ যে সিনেমাটি বন্ধ করে দেওয়া হয়েছিল, সেই সিনেমাটি প্রসেনজিৎ চ্যাটার্জিকে নিয়েই রাহুল মুখার্জি বলে একজন পরিচালক করছিলেন। এবং আজ যে কোনো ফর্মুলাতে এই রাহুলের কাজ যারা আটকে দিয়েছিল, বা রাহুলদের মতো পরিচালকরা যারা প্রতিবাদ করেছিল, তাদের সরকারিভাবে এমন বিভিন্ন প্যাঁচে ফেলে দেওয়া হয়েছে যে তারা স্যারেন্ডার করতে বাধ্য হয়েছে। এবং যাদের বিরুদ্ধে রাহুলদের আন্দোলন ছিল, রাহুলদের তাদের পাশে বসে থাকতে হচ্ছে হাসি মুখে। এটা আনন্দের হাসি নয়। একজন পরিচালকের বা এই ফিল্ম ইন্ডাস্ট্রি যারা গুণী মানুষ, তাদের গুণের কোনো জয় নয়, বরং তারা তাদের মনুষ্যত্ব, বিবেক, পেটের ভাতের কাছে কার্যত জলাঞ্জলি দিয়ে বা চাপে পড়ে, সবাই তো সব লড়াইটা পারে না, আমি তাদের দোষ দিই না, আমার তাদের দেখে কষ্ট লাগে, খারাপ লাগে, এবং মনে হয় যে তারাও কোনো একটা সময়ের অপেক্ষায় রয়েছেন, যে তারাও বুঝিয়ে দেবেন যে যোগ্যতাটাই বড় কথা। তো আহ শফিকুল ভাই, ধন্যবাদ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে সবাইকে স্বাগত জানাবার জন্য। এবং তার মনে কি রয়েছে আমরা তো বলতে পারবো না। তিনি যে পশ্চিমবঙ্গকে ভালোবাসেন, এই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে ভালোবাসেন, এবং বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির এই ধরনের দখলদারির যে ঘটনা, সেই ঘটনায় যে এই ইন্ডাস্ট্রিটা ক্ষয়িষ্ণু হচ্ছে, তা তিনি জানেন না এমনটা তো নয়। কিন্তু তবুও তার একটা গার্জেন সুলভ মানসিকতা রয়েছে, কারুর বিরুদ্ধে বিষোদ্গার না করে যাতে সবাইকে নিয়ে ঠান্ডা করে চলা যায়, সেই রাস্তাটাই তিনি ক্রমাগত দেখিয়ে যাচ্ছেন। আহ তাতে এমনটা কিন্তু কখনো প্রমাণিত হয় না যে তিনি বিরাট ভালোবাসেন এদের। অন্তত যদি তিনি ইন্ডাস্ট্রিকে ভালোবাসেন, যেটা সত্যি এবং যেটা নিখাদ, যেটা আমরা জানি, তিনি শুধু নিজের জন্য ভাবেন না, তো তাহলে যারা এই ইন্ডাস্ট্রিটাকে ক্ষতি করছে, আগে 100টা সিনেমা হতো, আজকে ছবিটা কমে 30-40টা হয়ে গেছে, মানে 60% কাজ চলে গেছে আমাদের টেকনিশিয়ান ভাইদের এবং তার সঙ্গে সঙ্গে আর্টিস্টদের। এই পরিবেশে এই ইন্ডাস্ট্রিটার যারা এই হাল করলো, তাদের প্রতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় হয়তো মুখে কোনো কথা বলেন না, তিনি সবাইকেই ভাই মেনে চলেন। আহ তার যে তাদের প্রতি ভালোবাসা আছে, এই কথা যদি কেউ বলে, আমি বা কোনো সুস্থ মস্তিষ্কের যুক্তিবান মানুষ, তারা তো বিশ্বাস করবেন না। যাই হোক, যদিও পলিটিক্সে আসবেন কি আসবেন না সেটা তার একান্তই ব্যক্তিগত ব্যাপার, পলিটিক্যাল পার্টি। আমার তো মনে হয় তৃণমূল কংগ্রেস প্রচুর অ্যাপ্রোচ করেছে এতদিনে, কারণ তারা এখন তো যাদেরকে যুক্ত অলরেডি করে রেখেছে তৃণমূল কংগ্রেস, তারা তো এখন ফেস লস হয়ে গেছে, চলছে না, এখন নতুন নতুন লোককে জয়েন করিয়ে আবার বাজার ঠিক রাখার চেষ্টা করছে। আমার মনে হয় ওনার কাছে প্রচুর অ্যাপ্রোচ করা হয়েছে, কিন্তু উনি মানে সাই দেননি। এখন উনি এইভাবেই থাকতে চান নাকি পরবর্তী সময়ে কোনো পলিটিক্সে যেতে চান, সেটা পরে আমরা বুঝবো। ওনার বাবাকে তো দেখেছিলাম, বিশ্বজিৎ চট্টোপাধ্যায়, তিনি 2014-এ তৃণমূল কংগ্রেস হয়ে প্রার্থী হয়েছিলেন বটে, কিন্তু পরে তিনিও 2019-এ বিজেপিতে জয়েন করে গেছিলেন। তো ওনার বাবার ওই পলিটিক্যাল পরিচয়, কিন্তু উনি এখনও কোনো অবস্থান পরিষ্কার করছেন না, সব দিকটা মেনটেন করিয়ে হয়তো চলার চেষ্টা করছেন। কিন্তু আপনার কথাতে পরিষ্কার ওনার মধ্যেও যে কত একটা খেদ আছে, ক্ষোভ আছে, বিশেষ করে ইন্ডাস্ট্রি, টলিউড ইন্ডাস্ট্রি নিয়ে, সেটা মানে পরিষ্কার হয়ে যাচ্ছে। এখন দেখা যাক ভবিষ্যতে ওনার পলিটিক্যাল অবস্থান কিছু হবে কিনা। তবে আমার ধারণা আপনারাও আপনাদের তরফ থেকে যেহেতু একটা ইচ্ছে জায়গাটা পরিষ্কার বুঝতে পারলাম, জানি না আপনার দল কখনো অ্যাপ্রোচ করবে কিনা, এবং করলে তিনি বা কী করেন। অসংখ্য ধন্যবাদ ডিরেক্টলি থাকার জন্য, ভালো থাকবেন, পরে আবার যোগাযোগ করব।
দর্শক শুনলেন রুদ্রনীল ঘোষ অভিনেতা, উনি ব্যক্ত করলেন যেটা ওনার চোখের সামনে হয়েছে, এবং ওনারও একটা ক্ষোভ খেদ যাই বলুন না কেন টলিউডে যা হচ্ছে সেটা নিয়ে আছে। কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সত্যিই অনেকটাই গার্জেনের মতো কাজ করে থাকেন। আমরা ছোটো থেকে সিনেমা দেখে আসছি, যেটা বলছিলাম যে যারা এখন মাতব্বরি করছেন তারাও হয়তো একটা সময় এই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অটোগ্রাফ নেওয়ার জন্য হয়তো দাঁড়িয়ে থাকতেন, কিন্তু তারা এখন পলিটিক্যাল নেতা হয়ে গেছেন মানে যা খুশি করতে পারি। এখন তারা এরকম মাপের একজন অভিনেতাকে রাস্তায় দাঁড় করিয়ে রাখেন। সবই এরকম যুগ চলছে, কিন্তু এটা কি চিরন্তর চলবে? এটা কি পরিবর্তন হবে না? নিশ্চয়ই হবে। সেই জন্য দেখবেন অনেকে ভাবছেন কী করে কী পরিবর্তন করতে হয়। সর্বস্তরের মানুষই কিন্তু ভাবছেন, কেউ চেষ্টা করছেন ডিরেক্টলি, কেউ কেউ হয়তো হতাশ হয়েও থাকছেন যে মনে হচ্ছে আর কিছু হবে না। কিন্তু আমরা বলি হতাশার কোনো জায়গা নেই। হতাশ হয়ে কাঁদলে তাহলে শাসক আরও লাফাবে যে দেখো সবাইকে পরাস্ত করে দিয়েছি, আমাদের আর কেউ কিছু করতে পারবে না। সুতরাং হতাশ হয়ে থাকলে হবে না, এগোতে হবে। পরিবর্তন তো হবেই। কোথাও কোনো সরকার চিরস্থায়ী হয়নি। পরিবর্তন হয়েছে। পরিবর্তন হলে নতুন বাংলা দেখতে পাবো, নতুন ফিল্ম ইন্ডাস্ট্রি দেখতে পাবো, হয়তো প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে আরও বেশি বেশি করে তার অভিনয়ের জগতে দেখতে পাবো। আর যদি উনি নিজের দায়িত্ব নিয়ে কিছু করার চেষ্টা করেন, সেটা আরও হয়তো মানে বড় জায়গার একটা মঙ্গল হবে। তবে পলিটিক্যালি উনি সত্যি এসে এসব করবেন কিনা সেটা ওনার ব্যক্তিগত বিষয়। অনেকে চান আমি এইভাবেই জীবনটা কাটিয়ে দেব। এখন দর্শক, আপনাদের কি মত কি? ওনার কি পলিটিক্সে আসা উচিত? এলে কোন দলে আসা উচিত? নাকি এইভাবেই ওনার বাকি লাইফটা কাটিয়ে দেওয়াটা উচিত? আর তার সঙ্গে যদি কিছু অন্য দায়িত্ব পালন করা উচিত বলে থাকেন সেটাও বলবেন। যা বলার বলবেন, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।